আমি যদি আপনাকে কিছু দিতে চাই, আপনি কি নেবেন? হঠাৎই নীরবতার দড়ি ছিন্ন করে কথাটা বলল ইহান। কথা শুনে অনুজা ঘুরে তাকায়, প্রশ্ন করে তৎক্ষণাৎ। আপনার মনে হয় না এই আবদারটা শোভনীয় নয়? আমি জানি শোভনীয় নয়, তবু আমি চাইবো আপনি উপহারটা নিন। আমি নিব না ইহান। প্লিজ অনু, নিন। এই বলে আড়াল করে রাখা জিনিসটা বের করলো ইহান। একটা শপিং ব্যাগ। ব্যাগের ভেতর সুন্দর শাড়ি, মেরুন রঙের সুন্দর শাড়ি। অনুজার পছন্দ হয়েছে, কিন্তু তবুও অনুজা এটা নিতে পারবে না। বাসায় নিলে হাজারটা প্রশ্ন আসবে। এত প্রশ্নের উত্তর অনুজা দিবে কি করে? তার থেকেও বড় কথা, এটা নিলে ইহানের অনুজার প্রতি অনুভূতি বা প্রত্যাশারও বেড়ে যেতে পারে। তাই ইহান যতই বলুক অনুজা এটা নিবে না। ইহান শাড়িটা অনুজার হাতে এগিয়ে দিল। অনুজা নিল। ইহান প্রশ্ন করল, শাড়িটা কেমন? সুন্দর, কিন্তু আমি এটা নিতে পারবো না ইহান। ফিরিয়ে দিয়ে বলল অনুজা। ইহানের হতাশার মুখ সে শোধায়। আমি আপনাকে অনুরোধ করছি। প্লিজ ইহান, আপনি বুঝুন, এটা নিলে বাসায় হাজারটা প্রশ্ন উঠবে, আমি সেই প্রশ্নের ভার নিতে পারবো না। তাই প্লিজ এটা নেওয়ার অনুরোধ করবেন না। ইহান আর পুনরায় কিছু বলল না। বসে রইল অনেকক্ষণ। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, বুঝল। পরিশেষে বলল, আপনার নিতে হবে না অনু, আপনি শুধু আজকের বাকি দিনটুকুর জন্য পড়ুন। এবার অন্তত মানা করবেন না। ইহানের শেষ আশা। অনুজা মেনে নিল। চেয়েও আর মানা করতে পারল না, বলল। ঠিক আছে। অনুজা পুনরায় শাড়িটা হাতে নিল। হাতে পেটিকোট, ব্লাউজ সবই ছিল। হঠাৎ ইহান বলে, আমার কিছু কাজ আছে অনু, আপনি কি আধ ঘন্টা এখানে একা কাটাতে পারবেন? কোথায় যাবেন? দূরে নয়, কাছেই যাব। আপনি ডাকলে আমায় পাবেন। আপনি যাবেনটা কোথায়? আসলে গোসল করতে যাব। আমার আবার মেয়ে মানুষদের সামনে গোসল করতে লজ্জা লজ্জা লাগে, তাই আর কি। ইহান তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, ভাব নিয়ে বলে, আমি কিন্তু আধ ঘন্টার আগে ফিরছি না। আমার আবার গোসল করতে আধ ঘন্টা সময় লাগে। ঠিক আছে, যান, সমস্যা নেই। ইহান আর দাঁড়ালো না। তাঁবুতে ঢুকে নিজের জামা কাপড় নিয়ে চলে গেল। যাওয়ার পথে আবার বলল, আমি কিন্তু সত্যি সত্যি আধ ঘন্টার আগে ফিরছি না। ঠিক আছে ইহান, আমি ভীতু নই। আচ্ছা। ইহান চলে গেল। অনুজা ইহানের যাওয়ার পানে তাকিয়ে রইল। হঠাৎ তার মনটা নিচে উঠল। যেহেতু অনুজার কাছে পড়ার জন্য পোশাক আছে, আর ইহানও ধারে কাছে নেই, তাহলে তো অনুজা চাইলে ঝর্ণার পানিতে গোসল সারতে পারে। অনুজা লাফ মেরে উঠল। মোবাইলে অ্যালার্ম সেট করে ছুটে গেল দ্রুত। অন্যদিকে গাছের আড়ালে লুকিয়ে পড়া ইহান অনুজাকে ঝর্ণার দিকে যেতে দেখে খুশি হলো। ইহান বুঝেছিল অনুজার ভিতরকার ইচ্ছা, তাই তো এত বাহানা। ইহান কোথাও গেল না, গাছের আড়ালে উল্টো দিক ঘুরে বসে রইল। দূর থেকে অনুজার পানিতে লাফালাফি করার আর হাসির শব্দ শোনা যাচ্ছে। বোঝাই যাচ্ছে মেয়েটা আজ দারুণ খুশি। এই সুন্দর নির্জন প্রকৃতি তাকে কাবু করে ফেলেছে ইতিমধ্যে। ইহান নিরালায় মৃদু হাসে, ঘুরে তাকায় না আর, বসে থাকে চুপচাপ। ইহান 30 মিনিট পর ফিরবে বললেও সে ফিরল আরো 10 মিনিট পর। অনুজা ততক্ষণে গোসল সেরে শাড়ি পরে রেডি। আশ্চর্যের ব্যাপার, ইহানের আনা পেটিকোট আর ব্লাউজ দুটোই পারফেক্টলি ফিট হয়েছে অনুজার। অনুজা তার ভেজালো পোশাক ওই দূরে শুকোতে দিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে শুকোলে হয়, নয়তো আরেক বিপদ। প্রবল বাতাস বইছে চারিপাশে। অনুজার ধারণা শুকিয়ে যাবে। ইহান তার ভেজালো কাপড় ভালো মতো নিংড়ে শুকোতে দিচ্ছে। অনুজা দূর থেকে তাকিয়ে সদ্য গোসল করে আসাই ইহানকে অনেকটা সতেজ দেখাচ্ছে। ইহান যথেষ্ট সুদর্শন যুবক। গোসল সেরে আসায় তার সুদর্শনতা আরো দ্বিগুণ বেড়ে গেল যেন। অনুজা অনেকক্ষণ তাকিয়ে রইল ইহানের দিকে। হুশ আসতেই দৃষ্টি সরিয়ে ফেলল। সে সত্যি সত্যি ইহানের প্রেমে পড়ে যাচ্ছিল নাকি? অনুজা আঁতকে উঠল। এটা সম্ভব নয়। অনুজা কখনোই ইহানকে ভালোবাসতে পারে না, তার প্রেমে পড়তে পারে না। অনুজা মাথা ঝেড়ে বসল। ইহান এগিয়ে আসে, মৃদু হেসে বলে, দুঃখিত, একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না। আমাকে 10 মিনিট সময় দিন, আমি এক্ষুনি খাবার সাজাচ্ছি। ঠিক আছে। ঘড়ির কাঁটায় দুপুর 1:30 ছাড়িয়ে শুকনো জমিনের উপর চাদর বিছিয়ে সবুজ উঠোনের সামনাসামনি বসেছি ইহান আর অনুজা। তাদের সামনে রয়েছে 2 প্লেটে খিচুড়ি বাড়া আর একটা প্লেটে 5 পিস মাছ ভাজা, সালাদ হিসেবে টমেটো, শসা, টকের শ্বাসপিতে 4 টুকরো লেবু, বোতল ভর্তি বিশুদ্ধ পানি আর সফট ড্রিঙ্কস। এছাড়া রয়েছে খোলা আকাশ, প্রকৃতি ছোঁয়া বাতাস, ছায়া দেওয়ার জন্য গাছ,
স্রোতে ভরা বিল, পাখিদের কলরব আর সুন্দর সময়। ইহান অনুজার পাতে এক পিস মাছ এগিয়ে দিয়ে বলল, শুরু করুন অনু। দেখুন, জীবনের প্রথমবার রান্না করলাম। ভালো হলে ভালো বলবেন, ভালো না হলে বলার দরকার নেই। দুধ ভাত মনে করে চুপি চুপি খেয়ে নেবেন, আমি কিছু মনে করবো না। ঠিক আছে। অনুজা শুরুতে একটুখানি খিচুড়ি মুখে দিল, একটু চিবোতেই বলে উঠল, দারুণ হয়েছে ইহান। ইহানের মুখে হাসি ফোটে। যাক, রাত জেগে ইউটিউব দেখাটা বৃথা যায়নি। সুন্দর সময় আর অফুরন্ত ভালো লাগা নিয়ে হাসি ঠাট্টার মাধ্যমে পার হলো ইহান অনুজার দুপুরের খাবার। তবে তারা একা নয়, তাদের খাবারে ভাগ বসাতে ছুটে এসেছিল ছোট্ট ছোট্ট দুষ্টু পাখি। ইহান করছিল তাদের নিয়ে বাড়াবাড়ি, আর অনুজা সাই দিয়ে করছিল হাসাহাসি। দারুণ মিষ্টিময় সময়। বেলা প্রায় বিকেল 4টার দখলে। ইহান অনুজা শুয়ে আছে শুকনো জমিনের উপর বেশ দূরত্ব নিয়ে। এই শুরুটা হয়েছিল ইহানের মাধ্যমে। ইহান আগে শুয়ে পড়ে, অনুজা শুতে চায় না। ইহানও এবার আর জোর করে না। কিছু সময় পর অনুজা নিজেই শুয়ে পড়ে। এখান থেকে আকাশটা বড্ড মায়াবী লাগছে। অনুজা প্রশ্ন করে, আচ্ছা ইহান, এই জায়গাটার নাম কি? আপনি বলবো কেন? আশ্চর্য, বলে কি হবে? জামাই নিয়ে ঘুরতে আসবেন? আচ্ছা, করলাম। এই জায়গাটার কোনো নাম নেই। সত্যি কি নাম নেই? জানি না। একবার এক বন্ধুর সাথে তার বাইকে চড়ে এদিকটা এসেছিলাম, তখন এটা দেখি, ব্যাস সুযোগ বুঝে আপনার নিয়ে। তাই বলে নাম হবে না? আচ্ছা, তাহলে আজ থেকে আপনার জন্য এই জায়গার নাম নামহীন নগর। অনুজা অবাক হয়ে মনে মনে দুবার আওড়ায়। নামহীন নগর, নামহীন নগর, অদ্ভুত মানুষের অদ্ভুত নাম। অনুজা আনমনে হাসে। কিছু সময়ে নীরবতা চলে। হঠাৎ ইহান মলিন মুখে প্রশ্ন করে, আমায় ভালো কেন বাসেন না অনু? অনুজার বুকের ভেতর আচমকা কামড়ে ওঠে। প্রশ্নের উত্তর দিতে পারে না। অনুজা শোয়া থেকে উঠে বসে। ইহানও বসে, আবার বলে, কেন বাসেন না? আমি একটু ভালোবাসলে কি হয় আপনার? আপনাকে আমার ভালো লাগে না। আপনি মিথ্যে বলেন। আমার সত্যিটাকে আপনি মিথ্যে মনে করলে আমি কি করতে পারি বলুন? আমায় ভালো না লাগলে আপনি কি সত্যি আমার সাথে আসতেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার সাথে চুক্তি হয়েছে আমার। ইহান চুপ হয়ে যায়। অনুজা বলে, আমার মনে হয় আমাদের এখন এখান থেকে বের হওয়া উচিত। আমাকে সত্যি ভালোবাসা যায় না অনু? আপনাকে ভালোবাসা যায় কিনা জানি না, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। সমস্যাটা কোথায়? গোটা আপনিটাই একটা সমস্যা। আপনার বাবা আমায় পছন্দ করেন না, এটাই কি সমস্যা? ধরে নিন তাই। কিন্তু বিয়ে তো আমি আপনার বাবাকে করব না, তাহলে তার পছন্দের কি দরকার? পাগলের মতো কথা বলবেন না। যে লালন পালন যত্ন দিয়ে বড় করেছে তার পছন্দ অপছন্দের ব্যাপার থাকবে না? আর আপনাকে কেন বাবা পছন্দ করবে? আপনি পড়াশোনা শেষ করেও বেকার ঘুরছেন, সারাদিন শুধু পাড়ায় পাড়ায় টোটো করেন, জন্টুর দোকানে বসে জুয়ার মতো ক্যারাম খেলেন, বিশ্রী ভাষায় গালিগালাজ করেন। তাহলে কোন মেয়ের বাবা আপনাকে তার মেয়ের জামাই হিসেবে পছন্দ করবে বলুন? তাই এসব আবেগী ভালোবাসা বাদ দিন। শেষের কথাটা ছুরির ন্যায় বুকে আঘাত হানলো ইহানের। সে শুধু এতটুকু বলে, আমার ভালোবাসা আপনার কাছে আবেগ লাগে অনুজা? তা নয় তো কি? এসব বাদ দিন, এগুলো বলাও বেকার। এখন বাড়ি গিয়ে যাবেন? ইহান বসা থেকে উঠে দাঁড়ালো। উল্টো দিক ঘুরে বলল, তৈরি হয়ে নিন। শেষ কথাটা কেমন যেন ঠেকলো ইহানের। ছেলেটা কাঁদছে নাকি? থমকে উঠল অনুজা। বলতে বলতে একটু বেশি বলে দিল নাকি? অনুজা ডেকে উঠল। ইহান। ইহান দাঁড়ালো না, হঠাৎই হাঁটা ধরল। অনুজারা যখন বাস স্ট্যান্ডে নামে তখন সন্ধে। সারা পথে ইহান কোনো কথা বলল না। অনুজার কথা বলার ইচ্ছে থাকলেও বলা গেল না। যাওয়ার পথে শুধু বিষণ্ণ মুখে ইহান শুধায়, আপনাকে একটা কথা বলা হয়নি অনু। শাড়িতে আজ আপনাকে সুন্দর লাগছিল, ভালো থাকবেন। ইহান চলে গেল। অনুজা ঠাই দাঁড়িয়ে। সে লক্ষ্য করলো ইহান যাওয়ার পথে একবারও ঘুরে তাকায়নি। ওদিকে এমনি সময় কতবার ঘুরে তাকায়। অনুজার হঠাৎ মনে হলো অবশেষে অনুজার পিছু ছাড়লো বুঝি ইহান। একটা দীর্ঘশ্বাস বের হলো। অনুজা দৌড়তে পারলো না দীর্ঘশ্বাসটা কিসের, স্বস্তির নাকি বিষণ্ণতার। সেই দিনের পর টানা 10 দিন চলে গেল, কিন্তু ইহানের আর খোঁজ খবর নেই। তাকে আর এলাকায় পাওয়া যায় না। পাওয়া যায় না ঝন্টুর চায়ের দোকানে, পাওয়া যায় না তার কক্ষের বেলকনির ঘরে। আজকাল আর কেউ গিটারের সুর বাজায় না। অনুজাকে কেউ বিরক্ত করে না, বাস স্ট্যান্ডে কেউ দাঁড়ায় না, জোর করে অনুজার পাশের সিটটা দখল করে না।
হুটহাট ভালোবাসার আবদার নিয়ে কেউ আশেপাশে আসে না। বিষয়গুলোর হিসেবে অনুজার ভালো থাকার কথা, কিন্তু অনুজা ভালো থাকতে পারছে না। ভিতরে ভিতরে বিষণ্ণতায় কুঁকড়ে যাচ্ছে। অথচ অনুজা নিজেই চেয়েছিল ইহান চলে যাক তার জীবন থেকে, আর চলেও গেছে। তবুও কেন ভালো থাকা যাচ্ছে না বুঝতে পারছে না অনুজা। আজকাল দিনকাল তার মোটেও পছন্দ হয় না। খালি মনে হয় চারপাশে শুধু রয়েছে শূন্যতা, শূন্যতা, শুধুই শূন্যতা। দিনটি মঙ্গলবার। ইহানের চলে যাওয়ার 11 দিন চলছে। বিকেলের আকাশটা আজ বড় মায়াময়। নীল আকাশে সাদা মেঘেরা ভাসে। তবুও অনুজার মন ভালো হয় না। অনুজা দাঁড়িয়ে আছে তার ব্যালকনির রেলিং ধরে। সামনে শূন্যতায় ঘিরে মরে পড়ে আছে ইহানের ঘরখানা। অনুজার আজ টিউশনি ছিল, তবুও অনুজা যায়নি। ইদানিং তার কিছুতেই মন বসে না। রাজ্যের সব মন খারাপ বুঝি তার নিকটই বাসা বেঁধেছে। অনুজা দীর্ঘশ্বাস ফেলল। অনুজার হঠাৎ মনে পড়ল তার আর ইহানের প্রথম দেখার কথা। অনুজা সেদিনও আজকের মতো ব্যালকনির মাঝ বরাবর তাকিয়েছিল। আজও তাকিয়ে আছে। তবে তফাৎ একটি, সেদিন ইহান ছিল, আজ ইহান নেই। ইহানের সেই মায়াময়ী চাহনি আজ কোথাও নেই। কেউ শীতল কণ্ঠে বলছে না, আমার শহর ভীষণ অসুস্থ রাত্রিপ্রিয়া। আপনি কেন সুখের ওষুধ হয়ে আমার শহরে আসেন না? আচমকাই অনুজা ঠুকরে কেঁদে উঠল। শব্দ হলো সেই কান্নায়। কান্নার শব্দ নিজ কানে শুনতে পেতেই চমকে উঠল অনুজা। আকস্মিক কাণ্ডে নিজেরই অবাক লাগলো। তবুও অনুজার কান্না থামে না। অনুজা হাতের উল্টো পিঠে নিজের চোখের পানি মুছে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, তুই অন্তত এটা ভাবিস না হনু, ইহান চলে গেছে বলে তোর কান্না আসছে। অদ্ভুত। আমি কাঁদছি কেন? আমি ইহানকে ভালোবাসি না, ও চলে গেছে বলে আমার কান্না আসছে না। না না অনু, কাঁদবি না। অনুজা দ্রুত চোখের পানি আটকানোর চেষ্টা চালায়। তবুও কাজ হয় না। আপনা আপনি গড়িয়ে পড়ে পানি। অনুজার রাগ লাগে। নিজের মাথা শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে ওঠে অনুজা। কিছুক্ষণের মাঝে থেমেও যায়। হঠাৎই কারো কণ্ঠ শোনা যায়। সে বলে, আপনি কাঁদছেন নাকি অনু? অনুজা অবাক চোখে সামনে তাকায়। শার্ট প্যান্ট পরে ইহান দাঁড়িয়ে, মুখে তার চওড়া হাসি। অনুজা চোখ মুখ শক্ত করে বলে, আশ্চর্য, কাঁদবো কেন? কেন কাঁদবেন? কি করে বলবো? আপনি এতদিন কোথায় ছিলেন ইহান? কেন, আমি কি খুব মিস করছিলেন? আপনাকে মিস করতে যাব কেন আমি? এত মিথ্যে প্রকৃতি সইবে না অনু। বাজে বকা বন্ধ করুন। আচ্ছা, করলাম। আপনি কাঁদলে সুন্দর লাগে না, প্লিজ কাঁদবেন না। আমি কাঁদছি না বললাম তো। কেন মিথ্যে বলেন? এটাই সত্যি ইহান। আচ্ছা, মেনে নিলাম। আমি তো এখন আর বিরক্ত করি না, আপনি তবুও কাঁদেন অনু। এবার অনুজার রাগ উঠে। খানিকটা তীক্ষ্ণ আওয়াজে বলে, আপনাকে কতবার বলবো আমি কাঁদছি না? আচ্ছা, মেনে নিলাম। এখন তার মাঝরাতে চাঁদের আলো দেখতে আপনার সমস্যা হয় না, রাস্তাঘাটেও কেউ বিরক্ত করে না। তবুও আমার শূন্যতায় ঘেরা বেলকনির দিকে তাকিয়ে আপনি কেন কাঁদছেন? এবার বাড়াবাড়ি হচ্ছে ইহান। আমি বলছি তো আমি কাঁদছি না। আমি ভালোবাসেন? না, বাসি না। মুখে বলেন ভালোবাসি না, অথচ আপনার চোখের পানি বলছে আমার রাত্রের প্রিয়া আমি হেরে থাকতে পারে না। কেন কাঁদছিলেন অনু? বলুন, কেন কাঁদছিলেন? উত্তর দিন। আমি ভালোবাসেন? সত্যি করে বলুন। অনুজার রাগ এবার সপ্তম আকাশে। সে ভয়ঙ্কর আওয়াজে বলল, আপনাকে বলছি না আমি কাঁদছি না। আমি কাঁদছি না। আপা তুমি একা একা কার সাথে কথা বলো? আচমকা ছোট বোনের কণ্ঠ শুনে চুপসে গেল অনুজা। তো অনুজা তখনও বিমূর্ছে। সে বাহির থেকে শুনতে পেয়েছে অনুজা কার সাথে যেন রাগারাগি করছে। প্রথমে ভেবেছিল ফোনে, কিন্তু পরে দেখে না। এরপর ভাবলো হয়তো সামনের বিল্ডিংয়ে কারোর সাথে, কিন্তু সেখানেও দেখলো কেউ নেই। অনুজাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবার প্রশ্ন করলো তনুজা। আপা কথা বলছো না কেন? অনুজা বিস্মিত নজরে সামনের ব্যালকনির দিকে তাকায়। সেখানে ইহান নেই, কেউ নেই। তাহলে এতক্ষণ অনুজা কার সাথে কথা বলছিল? অনুজার মাথা কাজ করা বন্ধ করে দিল আচমকা। তার মানে অনুজা এতক্ষণ ইহানকে নিয়ে হ্যালুসিনেশনে ছিল। কি অদ্ভুত! অনুজা বিস্মিত কণ্ঠে বলে, এক গ্লাস পানি নিয়ে আয় তনু। পানি খাবা আপা? আমি এক্ষুনি নিয়ে আসছি। তনুজা ছুটে যায়। অনুজা নিচে বসে পড়ে। অনেকক্ষণ চুপ করে রয়। তার বিশ্বাস হচ্ছে না এতক্ষণ ইহানকে কল্পনা করে তার সাথে কথা বলছিল অনু। তনুজা ফিরে এসে পানির গ্লাসটা হাতে দেয়। অনুজা ঢকঢক করে পুরো পানিটা শেষ করে। এরপর চোখ বন্ধ করে
এরপর চোখ বন্ধ করে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে রয়। তনুজাও বসে পাশে, মলিন কণ্ঠে শুধায়। আপা কি হয়েছে তোমার? কিছু না। বাস স্ট্যান্ডে আজ প্রবল ভিড়। অনুজার ভার্সিটিতে একটা জরুরি ক্লাস আছে। ক্লাসটা না করলেই নয়, তবুও অনুজা ঠিক করেছে আজ ভার্সিটি যাবে না। মাঝে মাঝে জীবনের সব জরুরি কাজকেও জরুরি দিতে নেই। অনুজার ভাবনার মাঝে বাস আসে। একে একে দাঁড়িয়ে থাকা সব যাত্রীরা উঠে পড়ে। অনুজা উঠে না। কন্ডাক্টর জিজ্ঞেস করে, আপা যাবেন না? অনুজা মাথা নাড়িয়ে জানায় না। উত্তর শুনে কন্ডাক্টর বাসের পিঠে বাড়ি মারে। সঙ্গে সঙ্গে বাস চলতে শুরু করে। অনুজার জন্য দাঁড়ায় না, চলে যায়। অনুজা ততক্ষণ তাকিয়ে থাকে যতক্ষণ বাসটা তার দৃষ্টিসীমা না ছাড়ে। অনুজা হাঁটা ধরে। বাসের সিট তাকে বড্ড পীড়া দেয়। এই মনে হয় আচমকা ইহান এসে বসলো পাশে আর বলল, আমায় ভালো কেন বাসেন না অনু? আকাশটা মেঘলাময়, বৃষ্টি বৃষ্টি। অনুজা হাঁটছে, গন্তব্যহীন হাঁটছে। হঠাৎ তার সামনে দিয়ে একটা ভ্যান গেল। সঙ্গে সঙ্গে মনে পড়ল সেই দিনের ভ্যানের ঘটনা, ইহানের অদ্ভুত সব কাণ্ড। চায়ের দোকান, ভ্যান, বাসের ছাদ, নামহীন সেই সুন্দর নগর। ইহানের দেয়া শাড়ি। শাড়িটা অনুজা আনেনি, আসার সময়ই ফেরত দিয়েছিল। ইহান তখনও কিছু বলেনি। সেদিন শেষ সময়ে অনুজা বোধহয় একটু বেশি বলে দিয়েছিল। ওভাবে বলা ঠিক হয়নি, মানুষটা কষ্ট পেয়েছে। অনুজা বুঝতে পেরেছে, কিন্তু কি করত? ওভাবে না বললে ইহান কখনোই পিছু ছাড়তো না। অনুজা নানা কিছু ভাবতে ভাবতে হাঁটছে। হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো টিউশনিতে যাওয়ার সেই রাস্তায়, সেই ড্রেনের সামনে। আজও পানি জমছে। অনুজার মনে পড়ল ইহানের সেদিনকার তাকে বাঁচানো দৃশ্য, সঙ্গে বলা, দেখলেন অনু, আপনার প্রেম বৃষ্টিতে নিজেকে ভিজাতে পারলাম না, অথচ নর্দমার বৃষ্টিকে সুন্দর আমায় ভিজিয়ে দিল। হঠাৎ অনুজা হেসে ফেলে। ছেলেটা আসলে একটা পাগল ছিল। অনুজা হাঁটে। বাড়ির পথে আস্তে আস্তে দুপুর গড়ায়। হেঁটে এসে দাঁড়ায় ঝন্টুর চায়ের দোকানে। এলাকায় অন্যান্য ছেলেরা ক্যারাম খেলছে আর হই হুল্লোড় চেঁচামেচি করছে। কিন্তু এই হুল্লোড়ের মাঝেও অনুজার মন খারাপ, ভীষণ খারাপ। কারণ এত হুল্লোড়ের মাঝেও ইহান নেই। নেমে আসে দীর্ঘশ্বাস। অনুজা আবার হাঁটে। হঠাৎ বৃষ্টি নামে। প্রবল জোরের বৃষ্টি নয়, টিপটিপ বৃষ্টি। অনুজা সেই বৃষ্টির মধ্যেই হাঁটে। মনে পড়ে এক সন্ধ্যার মুহূর্তে অনুজা শাড়ি পরে দাঁড়িয়ে। বৃষ্টির পরে এলাকার এক মোড়ে হাঁটু অবধি পানি জমে। সেই মুহূর্তে ইহান হাজির। কত শত কথা সেদিন। অনুজার বুকে তীব্র ব্যথা ওঠে। সে আকাশ পানে তাকায়, করুণ কণ্ঠে শুধায়, মানুষ হারাইয়া যায়, তাদের স্মৃতি কেন হারায় না? অথচ ইহান হারাতে চায় না। গুনতে গুনতে টানা 4 মাস পেরিয়ে গেল। ইহানের আর খোঁজ খবর পাওয়া গেল না। এই 4 মাস অনুজার জন্য ছিল খুবই বিষাদময় জীবন। একজন মানুষের শূন্যতা ঠিক কতটা জ্বালাপড়া দিতে পারে তা হাড়ে হাড়ে টের পেয়েছে অনুজা। সে কেঁদেছে, কখনো ব্যালকনির ঘরে দাঁড়িয়ে, কখনো বাস স্ট্যান্ডের পিছনে ঘুরে, কখনো রাস্তার মোড়ে মুখ লুকিয়ে, কখনো বা আধারে ঢাকা ছাদের কর্নার ছুঁয়ে। তবুও ইহান না আসলো। ছেলেটা আচমকাই এইভাবে নিজেকে গুটিয়ে নেবে অনুজা কল্পনাও করতে পারেনি। এইভাবে ছেড়ে ছুড়ে চলে যাবে বুঝতে পারেনি অনুজা। সেদিনের করা অপমান বোধহয় ইহানকে খুব বেশি কষ্ট দিয়েছে। অনুজা বুঝতে পেরেছে। অনুজা এই ভেবে রোজ কাঁদে। ইহান একবার ফিরে আসুন, আমি আপনার কাছে সেদিনের জন্য ক্ষমা চাইবো, মন থেকে চাইবো, প্লিজ ফিরে আসুন একবার। কিন্তু ইহান আর আসে না। দিন চলতে থাকে ঋতুতে হেমন্তকাল। একে শীতের পূর্বাভাসও বলা হয়, কারণ এই ঋতুর পরেই বাংলার মাটিতে ঘনিয়ে আসে শীত। শরতের মেঘমালা শেষে হেমন্তের আগমন। বাংলার প্রকৃতির রূপ বদলায়। ফসলের জমিতে ধান পাকার উৎসব শুরু হয়। কৃষকেরা পাকা ধান ঘরে উঠানোর তোড়জোড় চালায়। যেখানে প্রকৃতি তার নানান উৎসবে মগ্ন, সেখানে অনুজার দিন কাটে বিষণ্ণে, আহাজারে। সময়টা শেষ বিকেল। গোধূলির আলো ধীরে ধীরে প্রকৃতি ছুঁইছে। অনুজা আনমনা হাঁটে। আজ শেষের দুটো টিউশনি না করার চিন্তায় আছে অনুজা। তার মনে হচ্ছে টিউশনিগুলো বোধহয় হাতছাড়া হলো। ইদানিং অনুজার মন ঠিক থাকছে না। সে তার স্টুডেন্টদের সাথে অহেতুক চেঁচিয়ে উঠছে, আবার সরিও বলছে। ব্যাপারটা একবার দুবার ঘটলেও হতো, কিন্তু তা হচ্ছে না, রোজ রোজই হচ্ছে। বিষয়টার জন্য খুবই লজ্জিত অনুজা। 2 দিন আগে এই ব্যাপারটার জন্য এক স্টুডেন্টের মা অনুজাকে কথা শুনিয়েছে। অনুজা নীরবে শুনেছে সব, কোনো জবাব দেয়নি।
অবশ্য কি জবাব দিবে, যেখানে দোষ তার নিজেরই। অনুজা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎই আকাশ ছুঁয়ে প্লেন গেল, শব্দ ছুটছিল তার। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে কণ্ঠ শোনা গেল কারো। সে বলল, রাত্রিপ্রিয়া, দাঁড়ান। অনাকাঙ্ক্ষিত মুহূর্তে অনাকাঙ্ক্ষিত সে মানুষের কণ্ঠটা বুঝি ভূমিকম্পের ন্যায় কানে বিঁধল অনুজার। সে সঙ্গে সঙ্গে পিছন ঘুরল। দেখতে পেল সাদা শার্ট, কালো প্যান্ট, কালো টাই পরিহিত ইহান দাঁড়িয়ে। মুখে তার এক চিলতে হাসি, এলোমেলো চুলগুলো পরিপাটির ন্যায় গুছিয়ে, মুখ ভর্তি চাপধারী। ইহানকে চেনা যাচ্ছে না। অনুজা বরফের ন্যায় দাঁড়িয়ে, নিস্তব্ধ বনে তাকিয়ে। তার বিশ্বাস হচ্ছে না সত্যিই কি ইহান দাঁড়িয়ে আছে, নাকি অনুজার হ্যালুসিনেশন। ইহান একটু একটু করে এগিয়ে আসছে। তাকে দেখে নিত্যদিনের সকাল সন্ধে রাত ডিউটি করা চাকরিজীবীদের মতো লাগছে। অনুজার ভিতরে হঠাৎ তোলপাড় শুরু হলো। অন্তরের ভিতর বোধহয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। অনুজা যথাসম্ভব নিজেকে দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে, নিজেকে বোঝাচ্ছে ওটা ইহান নয়, তার হ্যালুসিনেশন। ইহান যখন অনুজার খুব নিকটে দাঁড়িয়ে, তখন অনুজার হুঁশ আসে। ইহান বলে, কেমন আছেন অনু? ভালো, আপনি? আমিও ভালো। মৃদু হাসে অনুজা। ইহান আশপাশ দেখে বলে, চলুন ওদিকটায় বসে। অনুজার বলতে ইচ্ছে করছিল বসবো কেন, কিন্তু বলা গেল না। বিনা বাক্যে হাঁটা ধরল ইহানের পিছু পিছু। অনুজারে এবার ছেড়ে ওপাশ আসলো। ফাঁকা একটা বন্ধ টঙের দোকান, টঙের পাশে ছোট্ট বেঞ্চ শুয়ে। ইহান বলল, চলুন এখানে বসে। অনুজা বসলো। ইহান বসলো খানিকটা দূরত্ব নিয়ে। অনুজা চুপচাপ। তার এখনো বিশ্বাস হচ্ছে না তার পাশে ইহানই বসে। ইহান বলল আগে, তারপর আমিহীন খুবই ভালো আছেন মনে হয়। অনুজার ভিতর বলছিল ভালো নেই, অথচ মুখে বলল, আপনি হীন আমার খারাপ থাকার কথা ছিল নাকি? না, তা থাকবে কেন? তবে তবে কিছুই না। এতদিন কোথায় ছিলেন? ছিলাম কোথাও একটা, আপনি বলতে চাচ্ছি না। আচ্ছা, বলতে হবে। নেমে আসলো বেশ ক্ষণে নীরবতা। কেউ কোনো কথা বলছে না। শা শা শব্দ করে কিছুক্ষণ পরপর যানবাহন ছুটছে। প্রকৃতি ছুঁয়ে বাতাস বইছে, তবুও কথা বলা যাচ্ছে না। ইহানের অবস্থা বোঝা যাচ্ছে না, কিন্তু অনুজার অস্থিরতায় চারপাশ কেমন যেন ঠেকছে। মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। অনুজা আচমকায় উঠে দাঁড়ালো, থরথর করে বলল, যেতে হবে আমার। আপনাকে থাকতে পারার অধিকার তো আমার নেই। ভালো থাকুন। দুঃখ দিয়ে ভালো থাকতে বলবেন না অনু। আমি সেদিনের জন্য খুব দুঃখিত ইহান। আমার সেদিন ওভাবে বলা ঠিক হয়নি। আমার আপনাকে ওভাবে অসম্মান করাও ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দিয়েন। আসলে আচমকা ওসব বলে ফেলি আমি। আমি খুবই দুঃখিত। আমায় দয়া করে মাফ করে দিবেন। দিব না। অনুজা অবাক বনে তাকিয়ে। ইহান এবার বসা থেকে উঠে দাঁড়ালো। অনুজার চোখে চোখ রেখে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই। অনুজা টপদা খেয়ে তাকিয়ে থাকে, বিস্মিত কণ্ঠে বলে, মানে? আমি আপনাকে বিয়ে করব। এই বলে দ্রুত তার অফিসের আইডি কার্ড বের করলো ইহান। অনুজাকে দেখিয়ে বলল, এটা আমার অফিসের আইডি কার্ড। এখন নিশ্চয়ই আপনার বা আপনার বাবার আমাকে মেনে নিতে কোনো সমস্যা হবে না। আমি এখন চাকরি করি অনু। আমার দূর সম্পর্কে একটা মামা আছেন, ওনার রাজশাহীতে নিজস্ব অফিস আছে। আমার বাবা চেয়েছিলেন আমি যেন ওই অফিসে কাজ করি, কিন্তু আমার ইচ্ছে ছিল না। আমি কখনো চাইনি অন্যের অধীনে কাজ করতে, কিন্তু আপনার জন্য আমি আমার সেই চাওয়াটা কুরবানি করেছি। আমি এখন চাকরি করি, মাস গেলে মোটা অঙ্কের বেতনও আছে। এবার নিশ্চয়ই আপনার অসুবিধা হবে না। আমি আপনার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো। এবার আমায় ভালোবাসবেন অনু? অনুজা পিছিয়ে গেল সঙ্গে সঙ্গে। তার মানে ইহান একটুও বদলায়নি, উল্টো নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করে ফিরে এসেছে। ইহান আবার বলে, কি হলো অনু, আপনি কথা বলছেন না কেন? আমি এই বিয়ে করতে পারবো না ইহান। বিয়ে করতে পারবেন না মানে? পারবো না মানে পারবো না। এবার ইহানের রাগ উঠল। সে কপট রাগ নিয়ে অনুজার দুই বাহু চেপে ধরল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার সমস্যা কোথায় অনু? আজ আপনাকে বলতেই হবে। আপনি বলেছিলেন আমি বেকার, আপনার বাবা আমায় পছন্দ করবে না, কিন্তু এবার তো করবেন। আমি এখন আর কোনো বাজে আড্ডায় নেই। গত 4 মাস যাবৎ আমি আমার বন্ধু বান্ধবদের কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ রাখিনি। দিন রাত শুধু খেটেছে। আপনি এত নিষ্ঠুর কেন হচ্ছেন? আমায় জবাব দিন। আমি আপনাকে ভালোবাসি না, এটাই জবাব। মিথ্যা বলবেন না অনু। আপনি কি ভেবেছেন আমি এতদিন নিখোঁজ ছিলাম বলে আপনার কোনো খোঁজ খবর রাখিনি?
রোজ রাতে আমার বেলকনির দিকে তাকিয়ে কেন কাঁদতেন? উত্তর দিন। আজ আপনার উত্তর দিতে হবে। অনুজা, কথা বলুন। আমি পাগল হয়ে যাচ্ছে। আপনি কি টের পাচ্ছেন না? জবাব দিন, কেন এমন করছেন? ইহানের এক এক প্রশ্নে অনুজা দুর্বল হয়ে পড়ছে। নিজেকে সামলানো যাচ্ছে না। অনুজা আচমকাই কেঁদে উঠল। ইহান বিস্মিত নজরে তাকিয়ে। নিজেকে দিশেহারা লাগছে। ইহান নিজের রাগটা কন্ট্রোলে এনে শান্ত স্বরে জিজ্ঞেস করল। আপনি কাঁদছেন কেন? অসহায় ন্যায় ইহানের দিকে তাকালো অনুজা। অশ্রু ভেজা কণ্ঠে থরথর করে বলল, আমাকে বিয়ে করলে আপনি কোনোদিনও বাবা হতে পারবেন না ইহান। মুহূর্তের মধ্যে পুরো প্রকৃতি থমকে গেল। বাকরুদ্ধ হয়ে পড়ল ইহান। হাতের বাঁধন গেল ছুটে। অনুজা বলল, 2 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে আমি আমার মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি। ডক্টর বলেছেন আমি কখনো মা হতে পারবো না। আমি চাই না ইহান আমাকে বিয়ে করে আপনি অসুখী হন, বাবা ডাক থেকে বঞ্চিত হন। আমি চাই না। আমি আপনাকে ভালোবাসি ইহান, তবুও আমি আপনাকে চাই না। আমার পিছু ছেড়ে দিন, নতুন করে নিজের জীবন শুরু করুন। আমি অসম্পূর্ণ নারী ইহান, আমায় ভালোবেসে আপনি ভালো থাকবেন না। কথাগুলো বলেই দৌড়ে ছুটতে চলে আসলো অনুজা। আর ইহান ঠাই দাঁড়িয়ে। তো বিষয়টা বুঝি তার মাথার উপর দিয়ে গেল। এখনো কানে বাজছে অনুজার বলে যাওয়া শেষ কথা। আমি অসম্পূর্ণ নারী ইহান, আমায় ভালোবেসে আপনি ভালো থাকবেন না। সময়ের চাকা সময়ের স্রোতে ঘুরতে থাকে। সময় দিয়ে যায় স্মৃতি, সময় দিয়ে যায় ব্যথা, আবার সেই সময়ই হয়ে দাঁড়ায় হাজারো ব্যথা। স্মৃতি ভুলোনোর ঔষধ মলম। সময় চলে গেল। সে দেখতে 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 কেটে গেল 4 দিন। সেই যে শেষ বিকেলে। এরপর আর ইহান অনুজার কথা হয়নি। ব্যালকনিতে 2-1 বার চোকাচুকি হয়েছিল ঠিকই, কিন্তু কেউ কোনো কথা বলেনি। ইহানও বলেনি, অনুজাও বলার সাহস দেখায়নি। অনুজা মেনে নিয়েছে তার মতো অসম্পূর্ণ নারী কখনোই ইহানের মতো পবিত্রবান এক প্রেমিক পুরুষের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। অনুজা আজকাল আর এসব ভেবে কাঁদে না। তার মনে হয় এতদিনের বুকের ভেতর গহীন অতলে লুকিয়ে রাখা পাথরটা সরাতে পেরেছে। সে ইহানকে বুঝাতে পেরেছে কেন অনুজা এতদিন ইহানকে মেনে নেয়নি, ভালোবাসায় সাড়া দেয়নি। সত্যি বলতে অনুজা প্রথম যেদিন ইহানকে মার খেতে দেখেছিল সেদিনই ইহানকে ভালো লেগেছিল। আচমকা ইহানে তার প্রতি দৃষ্টি রাখা এক অদ্ভুত শিহরণ ঢুকিয়েছিল মনে। তবুও অনুজা নিরুপায়। সে জানতো তার জন্য ভালোবাসা ঠিক নয়। অনুজা ভেবেছিল ইহান হয়তো তার পিছনে 2-4 দিন পড়ে থাকবে, সময় যেতেই পিছু ছাড়বে। কিন্তু ইহান তো ইহান, ছন্ন ছাড়া জেদি একটা ছেলে। তবুও অনুজা নিজেকে মানিয়েছে 1টা বছর ইহানের থেকে নিজের অনুভূতি লুকিয়ে রেখেছে। কিন্তু ইহানের আচমকা গায়েব হওয়ার ব্যাপারটা একদমই মানতে পারিনি। মায়ায় পড়ে গিয়েছিল সে। সময়ের সাথে সাথে একটা মানুষ আরেকটা মানুষকে এমন গভীর মায়ায় আটকাতে পারে, এটা ইহান না হারালে অনুজা জানতেই পারত না। নীরব দীর্ঘশ্বাস বের হলো অনুজার। আজকাল একটু হলেও অনুজার সময়টা ভালো কাটে। যন্ত্রণার রেশটা বেশ গেছে সেরে। আজ শুক্রবার সকাল থেকে অনুজার বাবা খুব ব্যস্ত। কিছু একটার আয়োজন করছেন তিনি। কারা যেন আসবেন, তাদের এই খাতির যত্ন কিভাবে করতে হবে তার বন্দোবস্ত করছেন। অনুজা আর তনুজাকে বলা হয়েছে তারা যেন জলদি জলদি গোসল করে পরিপাটি পোশাক পরে নিজেদের গুছিয়ে রাখে। যতই হোক বাড়িতে মেহমান আসবে বলে কথা। তনুজার মেহমান আসাটা খুব পছন্দের, কিন্তু অনুজার ততটা না। তবুও বাবার সম্মানের ব্যাপার বলে কথা, তাই মেনে নেয়া। কোমরে ওড়না মুড়িয়ে ব্যালকনির ঘরে ঝাড়ু দিচ্ছিল অনুজা। হঠাৎ ইহানের কণ্ঠ শোনা যায়। সে বলে, অনুজা, শোনো। জি বলুন। ইহানের হাবভাব স্বাভাবিক। কৌতূহলী মুখ, ঠোঁটে আওড়ানো সাধারণ প্রশ্ন। আপনাদের বাড়িতে কেউ আসছে নাকি? আপনার বাবাকে দেখলাম সকাল সকাল বড় ব্যাগে করে বাজার নিয়ে আসতে। কেউ আসছে অনুজা? আসছে। ও আচ্ছা। ইহান চলে গেল। অনুজা তাকিয়ে। ইহানের কথাবার্তায় আজকাল একদমই প্রকাশ পায় না। এক সময় ইহান অনুজাকে ভালোবাসত। অনুজা বুঝতে পেরেছে ইহান তার জীবনের সিদ্ধান্তটা সঠিকই নিয়েছে। চোখে পানি আসলেও সামলে নিল অনুজা। নীরব দীর্ঘশ্বাস ফেলে কাজে মনোযোগ দিল আবার। তখন বিকেলের মাঝামাঝি প্রহর। হঠাৎ কলিং বেল বাজার শব্দ পাওয়া যায়। অনুজা আজকে লেমন কালারের চুড়িদার পরেছে, চুলগুলো খোপা করে কাঁকড়া দেওয়া। তনুজাও গোল ফ্রকে নিজেকে সাজিয়েছে। মিনিট 10 যেতেই অনুজার মা আসলেন তনুজা আর অনুজাকে নিতে। অনুজাকে বলা হলো মাথায় কাপড় চেপে আসতে। তনুজাও মাথায় কাপড় দিয়ে এগিয়ে গেল। অনুজা বিরক্ত নিয়ে বলে,
মা, ওনাদের সামনে যাওয়াটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি, দ্রুত চল। অনিচ্ছাকৃত অনুজা নিরুপায় ভঙ্গিমায় হেঁটে গেল। তার হাতে ধরিয়ে দেয়া হলো চায়ের ট্রে। এবার একটু খটকা লাগছে অনুজার। এমনটা তো কখনো করেনি তার মা। অনুজা বলল। মা পুরো কথা বলা গেল না তার আগে অনুজার মা বললেন। কথা নাই, যা জলদি। অনুজা এগিয়ে গেল, মাথা নিচু করে হাঁটলো। অনুজা যখন সবার কাছাকাছি দাঁড়িয়ে ঠিক সেই মুহূর্তে অনুজার বাবা বললেন। এই হলো আমার বড় মেয়ে অনুজা, আর ও হচ্ছে আমার ছোট মেয়ে তনুজা। অনুজার বাবার কথা শুনে এক ভদ্রলোক বলে উঠলেন। জানি, বাড়ি মিষ্টি মেয়ে আপনার অনুজা। অনুজা সালাম দেওয়ার জন্য তাকালো ভদ্রলোকের দিকে। সঙ্গে সঙ্গে বিষম খেলো, কারণ লোকটা হচ্ছে ইহানের বাবা। অনুজা এবার আশপাশ দেখলো, ইহানও আছে। তার পাশে ইহানের দুলাভাই রায়ান, বড় বোন আনিসা, সঙ্গে ইহানের মাও বসে। অনুজার হাত কেঁপে উঠলো আচমকা। সে কি সত্যি দেখছে? চায়ের ট্রে পড়ে যাওয়ার উপক্রম। ইহান তৎক্ষণাৎ ছুটে এসে ধরল ট্রে, মৃদু স্বরে বলল। ঘাবড়ানোর কিছু নেই রাত্রিপ্রিয়া, বিয়ে কিন্তু আমি আপনাকেই করব। অনুজার পলকহীন চাহনি। এসব কি বলছে ইহান? ছেলেটা পাগল হলো নাকি? এদের সংলাপে বাকি সবাই মৃদু হাসে। দৃষ্টি সরিয়ে ইহানের বাবা বলেন। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে বিয়ান সাহেব। সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন অনুজার বাবা। সবার আড়ালে রায়ান তাকালো ইহানের দিকে, স্বল্প আওয়াজে বলল। শেষমেশ শালা সাহেবই বিজয়ী হলো। আজব নাসুরবান্দায়া ছেলে একটা। হাসলো রায়ান। পুরোটা সময় ঠিক কেমন ভাবে যেন কেটে গেল। অনুজাকে ইহানের বউরূপে সাধারণ স্বীকৃতি দেওয়ার জন্য পরানো হলো আংটি, যেটা পরালেন ইহানের মা। সঙ্গে বললেন। আমার ছেলেটাকে ভালো রেখো মা, ও একটু পাগল টাইপ, কিন্তু তোমায় খুব ভালোবাসে। অনুজা কিছু বলার সুযোগই পেল না। সবটা কেমন যেন দ্রুত ঘটে গেল। আর সিদ্ধান্ত নেওয়া হলো আজ থেকে ঠিক 15 দিনের মাথায় বিয়ে পড়ানো হবে অনুজা আর ইহানের। আকাশ জুড়ে সন্ধ্যা হবে হবে পালা। পশ্চিমা আকাশে লালা বাবরণের সৃষ্টি হচ্ছে। অনুজা ইহান ছাদে দাঁড়িয়ে। একান্তে কথা বলার জন্য আনা হয়েছে তাদের। অনুজা নীরব। ইহান বিতৃষ্ণা নিয়ে বলল। এত নীরবতা সহ্য হচ্ছে না, কিছু বলো অনু। ইহানের মুখে তুমি শব্দটা হৃদয়ে বড় শিহরণ জাগালো অনুজার। সে বলল। আপনি ভুল করছেন ইহান। অনুজাকে নিজের দিকে ঘোরালো ইহান। অনুজার চোখের দিকে তাকিয়ে বলল। আমার দিকে তাকান। অনুজা তাকালো, তার চোখে পানি, হৃদয়ে উত্তাপ। ইহান অনুজার দুগাল চেপে ধরে শীতল কণ্ঠে বলে উঠল। আমি ভুল করিনি, আমার আপনাকে লাগবে। আমি যেমন তেমনই ভাবে লাগবে। আপনি সম্পূর্ণ নারী হন বা অসম্পূর্ণ নারী, আপনি যেমন আমার তেমন ভাবেই লাগবে। এভাবে হয় না। আপনি চুপ করুন। অনেকদিন হয়রানি করেছেন, এখন আর শুনবো না। আপনি আমার মানেই আমার, বুঝেছেন? অনেক বাহানা করেছেন, এবার অন্তত মেনে নিয়ে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। প্লিজ অনু, এবার অন্তত আমায় বোঝো। আমি তোমায় ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কেন বুঝতে চাও না তুমি? শেষ কথাটা খুব করুণ শোনালো ইহানের। ইহান আর দাঁড়ালো না, কথাটা বলে চলে আসতে নেয়। কেমন যেন দুর্বল লাগছে হঠাৎ। ইহানের যাওয়ার পথে অনুজা ডেকে ওঠে। শোনো। মুহূর্তের মধ্যে ইহানের পা চলা থেমে গেল। বিস্মিত হয়ে আটকে পড়ল ওখানেই। সে কি ঠিক শুনল? ইহান নামের অর্থ হলো পূর্ণচাঁদ। অনুজাকে মাত্র সঙ্গে পেয়ে ইহানকে পূর্ণ বলে ডাকলো। ইহান ঘুরে তাকায়। অনুজা কান্না মিশ্রিত কণ্ঠে আওড়ায়। আমিও তোমায় ভীষণ ভালোবাসি পূর্ণ। কথাটা বলেই ছুটে এসে ইহানকে জড়িয়ে ধরল অনুজা। আচমকা অনুজার কাণ্ডে ইহানের মনে হলো তার পুরো পৃথিবী বোধহয় এক মুহূর্তের মধ্যে থেমে গেল। অনুজা তাকে জড়িয়ে ধরেছে। ইহান কি করবে বুঝতে পারছে না, তার হাত কাঁপছে। গত 1 বছরে এই প্রথম তারা দুজন এতটা কাছাকাছি চলে এসেছে। ইহানের হাত একটু একটু করে অনুজাকে ধরল। বাঁধন হলো শক্ত। অতঃপর ইহান মিষ্টি হেসে বলে উঠল। অবশেষে রাত্রিপ্রিয়ার মন করল, তার প্রেম দুয়ার পূর্ণের তরে খুলল, আমার অসুস্থ শহরের ঔষধ হয়ে ধরা দিল। আমি আজ ভীষণ খুশি অনু, ভীষণ খুশি। বিনিময়ে চোখ বন্ধ করে হাসল অনুজা। আকাশে তখন সন্ধে নেমেছে। পাখিরা সব ছুটে চলেছে। প্রকৃতি ছুঁয়ে প্রেমময় বাতাস বইছে। তাহাদের মাঝে ভালোবাসার পূর্ণতার রূপে 2 প্রেমিক প্রেমিকা আলিঙ্গন করছে। কি সুন্দর, কি সুন্দর। 6 বছর পর ধরণীতে সন্ধ্যা হয়েছে।
রাজশাহীতে তখন শীতের আভাস, প্রকৃতি ছুঁয়ে সে কি ঠান্ডা। অনুজা ছুটছে তার 4 বছরের ছোট্ট মেয়ে তুলতুলের পিছনে। মেয়েটা ভারী দুষ্টু প্রকৃতির, সম্পূর্ণরূপে ইহানের মতো। অনুজা বিরক্ত নিয়ে বলল, তুলতুল দাঁড়াও, নয়তো তুলতুল দাঁড়াল। মা পালে না, কি মজা, মা পালে না। তুলতুল দাঁড়ালো না। হঠাৎ সদর দরজার মুখে এসে দাঁড়ালো ইহান, হাতে ব্যাগপত্র। অনুজা অবাক হয়ে বলল, আজ এত তাড়াতাড়ি চলে এলে? বইয়ের কথা খুব মনে পড়েছিল, তাই কি কি করো না, আমার বড্ড প্রেম পেয়েছে। ফাজলামো বন্ধ করো পূর্ণ। আমি সত্যি বলছি বউ, বছর থেকে ছুটি চাইলাম, তিনিও দিয়ে দিল। তুলতুল ছুটে ইহানকে পাপা ডেকে কোলে চড়ে বসলো। ইহানও তাকে স্নেহের আদরে ভরিয়ে দিল। অনুজা মুগ্ধ নয়নে তাকিয়ে। তুলতুল তুলতুল ইহানদের নিজেদের সন্তান নয়। 4 বছর আগে তুলতুলের বয়স মাত্র 2 মাস, তখন দত্তক নেওয়া হয়। এই বিষয়টা ইহান, অনুজা আর অনুজার বাবা ছাড়া কেউ জানে না। সবাই জানে তুলতুল তাদের নিজেদের সন্তান। অনুজা যে কখনো মা হতে পারবে না এটা ইহান কাউকে জানায়নি। আর অনুজাকেও বলেছে কাউকে জানানোর প্রয়োজন নেই, সে বাসর ঘরেই জানিয়েছিল। তুমি আমার কাছে অসম্পূর্ণ থাকবে অনু, বাকিদের কাছে নয়। তোমার দুর্বলতা জানার অধিকার শুধু আমার আর কারণে। ইহানের এই কথার মাঝে এমন মুগ্ধ হয়েছিল অনুজা যে তার মাঝে মাঝে মনেই হয় না সে অসম্পূর্ণ নারী। ইহানরা বিয়ের পর রাজশাহী চলে আসে। বিয়ের প্রথম 3 বছরও তারা ঢাকায় ফেরেনি। 3 বছর পর আচমকা তুলতুলকে নিয়ে হাজির। ব্যাপারটার জন্য ইহানের মা বেশ রেগেছিল ইহানের উপর, কারণ ইহানি বলে সে কাউকে জানাতে চায়নি অনুজার প্রেগন্যান্সির ব্যাপারে। ব্যাপারটা অবিশ্বাস্য নয়, কারণ ইহান যে টাইপের ছেলে তাতে এটা বিশ্বাসযোগ্য। অনুজা ইহানের জীবনে আসার আগে প্রায় 6 মাসের জন্য ইহান গায়েব ছিল। যোগাযোগ নেই, কোথায় আছে কেউ জানে না। ইহানের মা তো দিশেহারা প্রায়। 6 মাস পর ইহান যখন ফিরে আসে তখনই ইহানের বাবা গায়ে হাত তুলে ইহানের। তিনি মনে করেন তার ছেলে অন্যায়কর কাজকর্ম করে এসেছিল এবং রাগের মাথায় বলে, তুমি আমায় বাবা বলে ডাকবে না ইহান। সে থেকেই ইহান তার বাবাকে চেয়ারম্যান বলে ডাকত। বাসার চেয়ারম্যান এই আলোকে, যদিও এখন তা বুঝে গেছে। অনুজার আগমনে ইহানের জীবন বদলে গেছে। ছন্নছাড়া ইহান এখন বুঝদার হয়েছে। নানান কিছু ভাবতে ভাবতে ইহানের দিকে তাকিয়ে আছে অনুজা, আর অনুজাকে নিজের দিকে ধ্যানমগ্ন রূপে তাকিয়ে থাকতে দেখে ইহান বলল, এভাবে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে থেকো না রাত্রিপ্রিয়া, আমি কিন্তু ভয়ঙ্কর কিছু করে ফেলব। অনুজার ধ্যান ভাঙল। হেঁটে গিয়ে ইহানের হাতে তুলতুলের খাবারের প্লেটটা ধরিয়ে দিয়ে বলল, কথা কম বলে মেয়েকে খাওয়াও। অনুজা চলে যায় আর ইহান মিষ্টি হাসে। আকাশ জুড়ে জ্যোৎস্না, রেলিংহীন বারান্দায় দাঁড়িয়ে আছে অনুজা। আচমকা পিছন থেকে তাকে জড়িয়ে ধরল ইহান, বলল, একে একে দাঁড়িয়ে কেন আছে? অনুজা জবাব দেয় না, ঘুরে দাঁড়ায়। উদাসীন স্বরে বলে, আচ্ছা পূর্ণ, তোমার কি কখনো আমার প্রতি অভিযোগ লাগে না? এক সময় লাগতো, এখন আর লাগে না। আমি ভালোবাসো কিনা? তুমি কেন আমায় এত ভালোবাসো? ভালোবাসার কি কারণ হয়? সত্যিই হয় না। ইহান অনুজাকে ঘুরিয়ে পিছন থেকে আবার জড়িয়ে ধরে। অনুজার ঘাড়ে থুতনি রেখে শীতল কণ্ঠে শোধায়, যে প্রেম হঠাৎ আসে সেই প্রেম তুমি। যে প্রেমে পার করে দেওয়া যায় একটা জীবন অনায়াসে সেই প্রেম তুমি। তুমি শুধু প্রেম নয়, ভালোবাসা আমার তীব্র সাধনার ফল তুমি। এবার বলো, তোমার তো অভিযোগ কেমনে আনি? তুমি আস্ত একটা পাগল পূর্ণ। তুমি করেছো। তুলতুল কি ঘুমিয়ে পড়েছে? আচ্ছা তোমায় একটা প্রশ্ন করি। করো। আমার বাবাকে মানালে কি করে? সঙ্গে সঙ্গে অনুজাকে ছাড়ল ইহান। ব্যঙ্গ কণ্ঠে বলল, তোমার বাবা তো বাবা, তোমার বাবাকে মানাতে আমার 4 দিন সময় লেগেছে। সে বড়ই শোকের ঘটনা। রমনা পার্কে দেখা করেছিলাম আমরা, এত বোঝালাম, মানতেই চাইছিল না, শুধু পাটা ধরা বাকি ছিল। জানো, বাপরে বাপ, যেমন বাপ তেমন মেয়ে। তবে তোমার চেয়ে ভালো ছিল, মাত্র 4 দিনে মানাতে পেরেছিলাম। আর তুমি তো পুরো 1.5 বছর নাকানে জীবনে খাইয়েছ। অনুজার ঠোঁটে তখন তীব্র হাসি। ইহান বলে, হেসো না। আমি হাসবো। তুমি হাসতে বারণ করেছো অনু। করব না। সত্যি করবে না? আচ্ছা করলাম। আর একটা প্রশ্ন। আগে জড়িয়ে ধরো। অনুজা ধরল। ইহান বলল, এবার বলো। আপনি বলেছিলেন আপনি নাকি একবার 6 মাসের জন্য গায়েব হয়েছিলেন, তাই আপনার বাবা আপনাকে মেরেছিল সেদিন। এবার বলুন তো 6 মাস কোথায় ছিলেন?
ইহান কিছু সময় চুপ থাকলো, রহস্যময় কণ্ঠে বলল, পৃথিবী বড় রহস্যময় অনু। এই রহস্যময় দুনিয়ায় এই ছোট বিষয়টা নয় রহস্যময় থাকুক। তুমি আমার থাকো আর আমি তোমার। অনুজা মেনে নিল, আর জোর করল না। সত্যি সত্যি না হয় কিছু বিষয় অজানা থাকুক, কারণ পৃথিবী যে রহস্যে থাকতে পছন্দ করে। অনুজা শক্ত করে জড়িয়ে ধরল ইহানকে। ইহান উপলব্ধি করল তা, কপালে চুমু এঁকে ভাবল শুধু, সমাপ্ত।